আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বায়োলজি মিনিট। আজকে আমাদের বায়োলজি মিনিটের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসে আলোচনা করব কোষ বিভাজন। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনার চেষ্টা করবো। শুরু করছি আমাদের ক্লাস। প্রথমে আমরা কোষ বিভাজন সম্পর্কে জানতে গেলে কোষ বিভাজনের সংজ্ঞাটা জেনে নিই। কোষ বিভাজনের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে জীবকোষ জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে অর্থাৎ একটি কোষ থেকে দুইটি বা চারটি অথবা চারটি অপত্য কোষ সৃষ্টি করে। অপত্য কোষ সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন বলে। প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিলাম। সংজ্ঞাটি হচ্ছে যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় কোষ বিভাজন। অপত্য কোষ মানে হচ্ছে মাতৃকোষ থেকে প্রথমে যে মাতৃকোষটা থাকবে সেটা বিভাজিত করে নতুন যে কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। অর্থাৎ যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে দুটি বা চারটি কোষ অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। এ পর্যায়ে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি। প্রকারভেদ কোষ বিভাজন সাধারণত তিন প্রকার। সাধারণত তিন প্রকার কোষ বিভাজন আমরা সাধারণত লক্ষ্য করি তিন প্রকার। এক নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে অ্যামাইটোসিস। যার আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাইটোসিস। দ্বিতীয় নাম্বার কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মিয়োসিস। এরপর যে আমরা মাইটোসিসের কোষ বিভাজনের যে প্রক্রিয়াগুলো আছে কত প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা দেখলাম অ্যামাইটোসিস, যার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি। দ্বিতীয় নাম্বার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে মাইটোসিস, যাকে আমরা বলি সমীকরণিক কোষ বিভাজন পদ্ধতি। তৃতীয় নাম্বার রয়েছে মিয়োসিস, যার অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন পদ্ধতি। এ পর্যায়ে আমরা অ্যামাইটোসিস এর সংজ্ঞা সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যামাইটোসিস অ্যামাইটোসিসের সংজ্ঞাটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম
কোন জটিল মাধ্যম প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্যকে সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। অর্থাৎ যে প্রক্রিয়া যে কোষ বিভাজন যে কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষীয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষীয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম 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 যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষীয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যম কোন জটিল মাধ্যমিক পর্যায় জটিল মাধ্যমিক পর্যায় জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভক্তি হয়ে যে প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই মানে কোনো ধাপ নাই সরাসরি দুটি অপত্য কোষে বিভক্ত হয় তাকে বলা হয় অ্যামাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই বিভক্তি হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে কয়টি দুটি অপত্য কোষ সৃষ্টি করে দুটি অপত্য কোষ সৃষ্টি দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে অ্যামাইটোসিস বলে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া বিভক্তি হয়ে মানে সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় অ্যামাইটোসিস। এই পর্যায়ে আমরা অ্যামাইটোসিসের যে উদাহরণগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। অ্যামাইটোসিসের উদাহরণ অ্যামাইটোসিসের উদাহরণকে সহজভাবে মনে রাখার জন্য আমরা ব্যবহার করি BAY বিতে হচ্ছে আমার ব্যাকটেরিয়া বি মিন্স ব্যাকটেরিয়া বিতে আমরা ব্যাকটেরিয়া বলি। এতে হচ্ছে এমিবা এতে হচ্ছে এমিবা এবং ওয়াইতে আমরা বুঝি ইস্ট ওয়াই দ্বারা ইস্ট বুঝি এ পর্যায়ে আমরা অ্যামাইটোসিসের উদাহরণ দেখলাম সহজভাবে মনে রাখার জন্য আমরা ব্যবহার করি BAY অর্থাৎ বিতে আমরা বুঝি ব্যাকটেরিয়া এতে আমরা বুঝি এমিবা ওয়াইতে বলি ইস্ট। সাধারণত এই তিনটি নিম্ন শ্রেণীর প্রাণীতে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হয়। এ পর্যায়ে আমরা পুরোপুরি বিষয়টাকে দিতে পারি। আজকে আমরা আলোচনা করছি কোষ বিভাজন। প্রথমে আমরা সংজ্ঞা দেখছি। সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়া জীব কোষ বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুইটি বা চারটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় কোষ বিভাজন। তারপরে আমরা চলে গেছি কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন সাধারণত 3 প্রকার। এক নম্বর আছে অ্যামাইটোসিস, যার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। দ্বিতীয় নম্বর হচ্ছে মাইটোসিস, যাকে আমরা বলি সমীকরণিক বিভাজন।
এবং সর্বশেষ যে ধরনের রয়েছে মিউসিস, যাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। এ পর্যায়ে তারপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যামাইটোসিসের সংজ্ঞা। সেই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়া, অর্থাৎ সরাসরি বিভক্ত হয়ে যাবে। সরাসরি দুটি অপত্য কোষে বিভক্ত হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে বলা হয় অ্যামাইটোসিস। কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যামাইটোসিসের উদাহরণ। অ্যামাইটোসিসের উদাহরণকে আমরা সহজে মনে রাখার জন্য ব্যবহার করি ডিওয়াই, ডিতে আমরা বুঝি ব্যাকটেরিয়া, এতে বুঝি অ্যামিবা, ওয়াইতে বুঝি ইস্ট। এ পর্যায়ে আমরা চলে যাব মাইটোসিসে। এখন আমরা আলোচনা করবো মাইটোসিস। প্রথমেই মাইটোসিসের সংজ্ঞা দেই। মাইটোসিস, মাইটোসিস। এখন আমরা আলোচনা করবো মাইটোসিস, যাকে আমরা সমীকরণিক বিভাজন বলে থাকি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে মাতৃকোষে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস নিউক্লিয়াস যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম আছে, সেটা ক্রোমোসোম একবার বিভাজিত হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়ে একবার বিভাজিত হয়ে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করবে। কয়টি? দুইটি অপত্য কোষ সৃষ্টি করবে। যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উপরে একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস 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 প্রক্রিয়ায় অপত্য কোষে যে ক্রোমোসোম রয়েছে সেটা মাতৃকোষে সমান হয়, এজন্য মাইটোসিস প্রক্রিয়াকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস প্রক্রিয়ার অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। এখন মাইটোসিস প্রক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রকারভেদ প্রকারভেদ মাইটোসিস সাধারণত পাঁচ প্রকার হয়ে থাকে। মাইটোসিসের ধাপ মূলত পাঁচটা। মাইটোসিসের ধাপ হচ্ছে পাঁচটা। প্রকার হয়ে এটা অ্যাকচুয়ালি হবে ধাপ। পাঁচটি ধাপ রয়েছে। ধাপ 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 মাইটোসিসের ধাপ ধাপ হচ্ছে পাঁচটি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ে একবার বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। আর মাইটোসিস প্রক্রিয়ার ধাপ হচ্ছে পাঁচটি। এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ। প্রোফেজ। দুই নম্বর ধাপ হচ্ছে আমাদের এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, দুই নম্বর ধাপ হচ্ছে প্রোমেটোফেজ। ওকে,
প্রোমেটাফেজ। 3 নাম্বার ধাপ হচ্ছে আমাদের প্রোমেটাফেজ গেল। 3 নাম্বার ধাপ হচ্ছে মেটাফেজ। 3 নাম্বার ধাপ হচ্ছে আমাদের মেটাফেজ। 4 নাম্বার ধাপ হচ্ছে অ্যানাফেজ। 4 নাম্বার ধাপে আমরা আলোচনা করবো অ্যানাফেজ নিয়ে। অ্যানাফেজ এবং 5 নাম্বার ধাপ হচ্ছে টেলোফেজ, এবং যেটা সর্বশেষ ধাপটি হচ্ছে টেলোফেজ। পুরোপুরি যদি আমরা বিষয়টা একবার রিভিশন করতে, সেটা হচ্ছে এখানে আমরা মাইটোসিস সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমরা মাইটোসিসের সংজ্ঞা দেখলাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভাজিত হয়ে দুটো নতুন কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিসের ধাপ হচ্ছে 5টি। 1 নাম্বার ধাপ হচ্ছে প্রোফেজ, 2 নাম্বার ধাপ হচ্ছে প্রোমেটাফেজ, 3 নাম্বার ধাপ হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার ধাপ হচ্ছে আবার অ্যানাফেজ, এবং সর্বশেষ যে ধাপ রয়েছে সেটা হচ্ছে টেলোফেজ। এ পর্যায়ে আমরা ধাপগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। ধাপটা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম হচ্ছে প্রোফেজ। এই ধাপে মূলত কি ঘটে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রোফেজ মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ। ধাপে যেটা হয়, ক্রোমোজোম গুলোর মধ্যে যে জল রয়েছে সেগুলো জল বিয়োজন ঘটে। 1 নম্বরে যেটা হচ্ছে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম গুলোর জল বিয়োজন ঘটে। ক্রোমোজোম গুলোর জল বিয়োজন ঘটে। কি ঘটে? জল বিয়োজন ঘটে। জল বিয়োজন বলতে আমরা বুঝি ক্রোমোজোমের মধ্যে যে পানি রয়েছে সেটা কি হয়? বেরিয়ে যায়। কোনো কিছু থেকে যদি পানি বেরিয়ে যায় সেটা কি হয়? সংকুচিত হয়। 2 নম্বর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো সংকুচিত এবং খাটো হয়। ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, চুপসে যায়। সংকুচিত মানে হচ্ছে ক্রোমোজোম গুলো চুপসে যায়, ক্রোমোজোম গুলো সংকুচিত হয়। 3 নম্বরে যেটা রয়েছে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়। ক্রোমোজোম গুলো খাটো ও মোটা হয়। 4 নম্বরে যেটা রয়েছে, 4 নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে, বা আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে। এবং সর্বশেষ যেটা হয়, নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন সেটা বিলুপ্ত হতে শুরু করে। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে। এখানে আমরা প্রোফেজের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম। প্রথম হচ্ছে ক্রোমোজোম গুলো জল বিয়োজন ঘটে। কোনো কিছু থেকে যদি জল
চলে যায় তাহলে ক্রোমোজোম গুলো তারপরে গিয়ে ক্রোমোজোম গুলো সংকুচিত হয়, মানে ক্রোমোজোম গুলো চুপসে যায়। তারপরে যেটা দেখলাম ক্রোমোজোম গুলো চুপসে যাওয়ার কারণে ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়। আর এই পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে। এটা প্রায় প্রায় পরীক্ষাতে এমসিকিউতে আসে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে, সেটা হচ্ছে প্রোফেজ পর্যায়ে, মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সূচনা ঘটে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারপর সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে, নিউক্লিয়ার যে পর্দাটা রয়েছে সেটা হারিয়ে যেতে শুরু করে। এ পর্যায়ে আমরা প্রোফেজের পরে যেটা রয়েছে সেটা প্রোমেটাফেজ, এটা নিয়ে আলোচনা করা যাক। 2 নম্বর ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। 2 নম্বর ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ প্রোমেটাফেজ প্রো মানে প্রথম আর কি, আদি, প্রো বলতে আদি বোঝায়। প্রো মানে আদি, মেটাফেজ মানে হচ্ছে মানে মেটাফেজের যে আগে যে ধাপটি সেটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে যে ঘটনাগুলো ঘটে, প্রথমে হচ্ছে স্পিন্ডল যন্ত্র পুরোপুরি আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্র পুরোপুরি আবির্ভাব ঘটে। স্পিন্ডল স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। 1 নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এখন স্পিন্ডল যন্ত্রের ফাইবার সৃষ্টি হয়, যেগুলো স্পিন্ডল যন্ত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এই ফাইবার গুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। 2 নম্বর হচ্ছে স্পিন্ডল ফাইবারের সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবার স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়। স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়। এখন স্পিন্ডল ফাইবারের মধ্যে কিছু কিছু স্পিন্ডল ফাইবার রয়েছে যেগুলো ক্রোমোজোমের সাথে সংযুক্ত থাকে, তাদের একটি বিশেষ নাম রয়েছে, সেগুলো হচ্ছে ট্রাকশন ফাইবার বলা হয়। ট্রাকশন মানে আকর্ষণ, সেগুলোকে আমরা আকর্ষণ তন্তু বলতে পারি। স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ট্রাকশন ফাইবার সৃষ্টি। ট্রাকশন 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 ফাইবার সৃষ্টি হয়। 3 নম্বরে আমরা দেখলাম ট্রাকশন ফাইবার সৃষ্টি হয়। ট্রাকশন ফাইবার সৃষ্টি হয়। 4 নাম্বার যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার যে এনভেল সেটা 95% বিলুপ্ত হয়। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন 95% বিলুপ্ত হয়। কত পার্সেন্ট? 95% বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন 95% বিলুপ্ত হয়ে যায়। 2 নম্বরে আমরা আলোচনা করলাম হচ্ছে প্রোমেটাফেজের ঘটনাগুলো ঘটে। প্রথমে হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। স্পিন্ডল যন্ত্রের কতগুলো ফাইবার আছে, সেগুলো স্পিন্ডল যন্ত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, যাকে আমরা বলি স্পিন্ডল ফাইবার। আর স্পিন্ডল ফাইবারের মধ্যে কিছু স্পিন্ডল ফাইবার বিশেষ রয়েছে যেগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। কিসের সাথে? এরা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। স্পেশাল ফাইবার এগুলা ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। ক্রোমোজোমের সাথে এই ফাইবার গুলো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, তাই এগুলোকে আমরা ট্রাকশন ফাইবার নামে অভিহিত করি। এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আমার 95% বিলুপ্ত হয়ে যায়। প্রোমেটাফেজ হবে নিউক্লিয়ার মেমব্রেন 95% বিলুপ্ত হয়ে যায়। এরপরে আমরা যে তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেটাফেজ ধাপ।
তৃতীয় নাম্বার যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মেটাফেজ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। মেটাফেজ মেটাফেজ মেটাফেজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হয় এইভাবে। ক্রোমোজোম গুলো ক্রোমোজোম ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং সবচেয়ে মোটা হয়। ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো সবচেয়ে খাটো এবং মোটা হয়। সবচেয়ে খাটো এবং মোটা হয়। মোটা হয়। ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় এবং এ ধাপে ক্রোমোজোম গুলো সুস্পষ্ট ভাবে দেখা যায়। ক্রোমোজোম গুলো দৃশ্যমান হয়। তৃতীয় নম্বর যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। ক্রোমোজোম গুলো আমার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। ক্রোমোজোম গুলো আমার বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। বিন্যস্ত থাকে। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে আর একে বলা হয় মেটাকাইনেসিস। অর্থাৎ মেটাফেজে কি ঘটে? মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মেটাকাইনেসিস ঘটে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা হচ্ছে মেটাফেজ ধাপের মেটাকাইনেসিস ঘটে। এটা প্রায় এমসিকিউ আসে যে কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? তার উত্তর হবে আমার মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে একে বলা হয় মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো যে সবচেয়ে খাটো মোটা হয় সেই ক্রোমোজোম গুলো পেঁচিয়ে থাকে। ক্রোমোজোম গুলো পেঁচিয়ে একটা কয়েলের মতো সৃষ্টি করে। ক্রোমোজোম গুলো পেঁচিয়ে যে কয়েলের মতো সৃষ্টি করে এই প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কোয়েলিং। তার মানে মেটাফেজ পর্যায়ে আবার কি হয়? সুপার কোয়েলিং দেখা যায়। সুপার কোয়েলিং দেখা যায়। সুপার কোয়েলিং দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে ক্রোমোজোম গুলো যে সবচেয়ে খাটো এবং মোটা হয় এটা বলা হয় কনডেনসেশন। সেটা হচ্ছে কনডেনসেশন দেখা যায়। কনডেনসেশন 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 দেখা যায়। মেটাফেজ ধাপে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয় যাকে আমরা বলি কনডেনসেশন বলা হয়। আর যে প্রক্রিয়ায় এই ক্রোমোজোম গুলো পেঁচিয়ে খাটো এবং মোটা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় সুপার কোয়েলিং। সুপার কোয়েলিং মূলত একটা প্রক্রিয়া। এটা হচ্ছে প্রক্রিয়া। সুপার কোয়েলিং দেখা যায়। তারপরে হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে। কোন অঞ্চলে? বিষুবীয় অঞ্চলে। ক্রোমোজোম গুলো যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে একে বলা হয় মেটাকাইনেসিস। এটা এমসিকিউ প্রায় আসে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস দেখা যায়? সেটা যেমন উত্তর হবে মেটাফেজ ধাপে। এই পর্যায়ে আমরা আলোচনা করবো অ্যানাফেজ নিয়ে। এই পর্যায়ে আমরা আলোচনা করবো হচ্ছে অ্যানাফেজ নিয়ে।
সেই পর্যায়ে আমরা আলোচনা করবো অ্যানাফেজ। চার নাম্বার প্রক্রিয়া যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ 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 পর্যায়ে এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। কি হয়? অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। অপত্য ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোম ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। যেমন প্রথম হচ্ছে ভি আকৃতি। অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। যদি ভি আকৃতি ধারণ করে, অপত্য ক্রোমোজোম যদি ভি আকৃতি ধারণ করে, ভি আকৃতি ধারণ করে অথবা এল আকৃতি ধারণ করে অথবা বি এল যে আকৃতি ধারণ করে অথবা আই আকৃতি ধারণ করতে পারে। আই আকৃতি ধারণ করতে পারে। অপত্য ক্রোমোজোমগুলো যদি আপনার ভি আকৃতি ধারণ করে সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। বলি মেটাসেন্ট্রিক এটাকে আমরা মেটাসেন্ট্রিক বলি। যদি অপত্য ক্রোমোজোমগুলো যদি এল আকৃতি ধারণ করে তাহলে সেটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যদি যে আকৃতি ধারণ করে, ক্রোমোজোমগুলো যদি যে আকৃতি ধারণ করে থাকে তাহলে আমরা তাকে বলি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আই আকৃতি। ক্রোমোজোমগুলো যদি আই আকৃতি ধারণ করে তাহলে আমরা বলি টেলোসেন্ট্রিক। তাহলে আমরা অ্যানাফেজ যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোমগুলো বিভিন্ন আকৃতি ধারণ করে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এখন অপত্য ক্রোমোজোমগুলো 4 ধরনের আকৃতি ধারণ করতে পারে। অপত্য ক্রোমোজোমগুলো যদি ভি আকৃতি ধারণ করে তার নাম হচ্ছে মেটাসেন্ট্রিক। আর অপত্য ক্রোমোজোমগুলো যদি এল আকৃতি ধারণ করে তাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক এবং যে আকৃতি ধারণ করে তাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক এবং সর্বশেষ যেটা হচ্ছে যদি আই আকৃতি ধারণ করে তাহলে সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক। এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট or MCQ or MCQ। এগুলো আমাদের এসএসসি বোর্ড পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে সেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি এটা খুবই আসতে দেখা যায়। আচ্ছা, এই পর্যায়ে আমরা সর্বশেষ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। এখন আমরা 5 নম্বর ধাপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ ধাপে মূলত প্রোফেজের বিপরীত ধাপ।
প্রোফেজে আমরা যেগুলো পড়ছি সেগুলো শুধু বিপরীত করে দিলে টেলোফেজের বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে। প্রথমে আমরা দেখছিলাম প্রোফেজের জল বিয়োজন ঘটে, এবার এই জায়গায় জল যোজন ঘটবে। টেলোফেজের জল যোজন ঘটবে, জল যোজন ঘটবে, জল যোজন ঘটবে, জলের যোজন ঘটে। প্রোফেজে আমরা দেখছিলাম যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়, অ্যানাফেজে আমরা বলবো ক্রোমোজোমগুলো লম্বা এবং চিকন হয়। ক্রোমোজোমগুলো 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 লম্বা এবং চিকন হয়, চিকন বা সংকুচিত হয়, লম্বা এবং চিকন হয়, লম্বা এবং চিকন আকৃতি ধারণ করে। আকৃতি ধারণ করে। তারপরে আমরা বলছিলাম যে প্রোফেজ ধাপে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, আর এই ধাপে আমরা বলবো নিউক্লিয়ার মেমব্রেনের ওর নিউক্লিয়ার 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 মেমব্রেনের আবির্ভাব ঘটে। এই ধাপে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন ফিরে আসে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে। তাহলে টেলোফেজ পর্যায়ে আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলো হচ্ছে জল যোজন ঘটে। জল যোজন যদি ক্রোমোজোমে যদি জল মানে পানি গ্রহণ করে তাহলে ক্রোমোজোমগুলো লম্বা হয়, লম্বা এবং চিকন আকৃতি হয়। তারপরে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। প্রোফেজ ধাপে যে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি শুরু হয়েছিল, এই টেলোফেজ ধাপে এসে সেটা কি পুনরায় আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার মেমব্রেনের পুনরায় আবির্ভাব ঘটে। তাহলে এর মাধ্যমে আমরা মাইটোসিসের যে 5টি ধাপ রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা। এখন আমরা মাইটোসিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো, যেটা এসেছে বোর্ড পরীক্ষায় গ অথবা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাইটোসিসের গুরুত্ব। এখন আলোচনার বিষয় হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর সৃজনশীলে গ এবং ঘ নাম্বারের জন্য। মাইটোসিসের গুরুত্বগুলোকে আমরা সহজে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করব, সেটা হচ্ছে বদলার জন্য পিভিসি, বদলার জন্য পিভিসি, পিভিসি। এটা হচ্ছে টেকনিক, মাইটোসিসের যে গুরুত্বগুলো আছে সেগুলো মনে রাখার টেকনিক। বদলার বতে বংশবৃদ্ধি, বতে বংশবৃদ্ধি। মাইটোসিস কি করে বংশবৃদ্ধিতে সহায়তা করে, এটা হচ্ছে বতে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি দতে দৈহিক বৃদ্ধি। মাইটোসিস আমাদের কি করে দৈহিক বৃদ্ধি করে, দতে দৈহিক বৃদ্ধি, দতে দৈহিক বৃদ্ধি, দতে দৈহিক বৃদ্ধি এবং দেহ গঠন, দেহ গঠন। মাইটোসিস আমাদের দেহ গঠন সহায়তা করে, দেহ গঠন। তাহলে প্রথমে আমরা মাইটোসিসের যে গুরুত্ব দেখলাম সেটা হচ্ছে মাইটোসিস বংশ বৃদ্ধিতে সহায়তা করে। 2 নম্বর গুরুত্বটা হচ্ছে মাইটোসিস আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। 3 নম্বর যে গুরুত্বটা সেটা হচ্ছে মাইটোসিস দেহ গঠনে সাহায্য করে। মোট কার্যতে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি, জনন
কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি। বরকার যুদ্ধে আমরা মনে রাখবো জনন কোষ সৃষ্টি এবং জনন কোষের বৃদ্ধি। আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে জনন কোষের বৃদ্ধি, জনন কোষের বৃদ্ধি। বরকার যুদ্ধে আমরা মনে রাখবো দুটি বিষয়, সেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি এবং জনন কোষের বৃদ্ধি। মাইটোসিস জনন কোষ সৃষ্টি করে এবং জনন কোষের যে বৃদ্ধি সেটাতে মাইটোসিস সহায়তা করে। পিতে আমরা মনে রাখবো পুনরুৎপাদন। আমাদের কোন কোষ যদি ক্ষয়প্রাপ্ত হয় সেই কোষকে পুনরায় সচল করার জন্য পুনরুৎপাদনে সহায়তা করে মাইটোসিস। পিতে আমরা মনে রাখবো পুনরুৎপাদন। আমরা মনে রাখবো পুনরুৎপাদন। পুনরুৎপাদন 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 পিতে আমরা মনে রাখবো পুনরুৎপাদন মানে আমাদের কোষে, আমাদের দেহের কিছু কোষ রয়েছে যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়, সেগুলোর পুনরুৎপাদনে সহায়তা করে মাইটোসিস। বিতে আমরা মনে রাখবো ভারসাম্য। কিসের মধ্যে ভারসাম্য করে? ক্রোমোজোম যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে, মাইটোসিস নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। এজন্য যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় সেগুলো মাতৃকোষের সম আকৃতির হয়, সমবৈশিষ্ট্য সম্পন্ন হয়, যার কারণে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় একই থাকে। ভিতে আমরা মনে রাখবো ভারসাম্য। কিসের মধ্যে ভারসাম্য? যে নিউক্লিয়াস 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 ও ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য, ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য রক্ষা। বিতে আমরা মনে রাখবো নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য রক্ষা। এবং সর্বশেষ যেটা সি, সিতে আমরা মনে রাখবো কনস্ট্যান্ট। সি মানে কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবরাখি। ধ্রুবরাখি কিসের সংখ্যা করা যায়? ক্রোমোজোম সংখ্যা। মাতৃকোষে যে কয়টি ক্রোমোজোম থাকে অপত্য কোষে ঠিক ততটি ক্রোমোজোম থাকে। এজন্য মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে কোনো বৈচিত্র্য দেখা যায় না। সেটা আমরা মনে রাখবো ক্রোমোজোম সংখ্যা ধ্রুবরাখি। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবরাখি। ক্রোমোজোম সংখ্যা ধ্রুবরাখি। ধ্রুবরাখি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবরাখি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বললাম, সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মাইটোসিস। প্রথমে এই মাইটোসিসের গুরুত্বগুলোকে মনে রাখার জন্য আমরা টেকনিক গুলো বার করছি একটা, সেটা হচ্ছে বদলার জন্য পিবিসি। অর্থে মনে রাখি বংশ বৃদ্ধি, দতে আমরা মনে রাখবো দুইটা জিনিস। প্রথমে দৈহিক বৃদ্ধি, দেহ গঠন। বরকার যুদ্ধে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে জনন কোষ সৃষ্টি। মাইটোসিস জনন কোষ সৃষ্টিতে সহায়তা করে। 2 নম্বর বিষয়টা হচ্ছে জনন কোষের বৃদ্ধি। জনন কোষ সৃষ্টি হওয়ার পর সেটার বৃদ্ধিতেও মাইটোসিস কাজ করে। তারপর পিতে আমরা মনে রাখবো পুনরুৎপাদন। নিউক্লিয়াস ও পিতে আমরা মনে রাখবো হচ্ছে পুনরুৎপাদন। আমাদের দেহের কিছু কোষ রয়েছে যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়, সেগুলো পুনরুৎপাদনে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে ভিতে আমরা মনে রাখবো ভারসাম্য, কার মধ্যে? নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মধ্যে ভারসাম্য রক্ষা করে। মানে নিউক্লিয়াস যদি একবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হবে। সিতে সর্বশেষ আমরা সিতে মনে রাখবো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবরাখি। অর্থাৎ মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম ছিল অপত্য কোষে ঠিক সেই
একই পরিমাণ ক্রোমোজোম থাকবে। এর মাধ্যমে আমরা মাইটোসিসের গুরুত্ব শেষ করলাম। এই পর্যায়ে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করব। এখন যে আলোচনা বিষয় সেটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র, কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র, কোষ চক্র আবিষ্কার করছেন হচ্ছে, আবিষ্কারকের নাম যদি মনে রাখি সেটা হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড 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 ও প্যাল। কোষ চক্রের আবিষ্কার করছেন দুজন বিজ্ঞানী। প্রথমে যাহা বিজ্ঞানী হাওয়ার্ড ও প্যাল্ট নামক দুজন বিজ্ঞানী কোষ চক্রটা আবিষ্কার করেন। কোষ চক্র হচ্ছে একটি কোষের সৃষ্টি। প্রথমে একটি কোষ সৃষ্টি হলো, তারপরে সেই কোষের বৃদ্ধি ঘটবে এবং সেই কোষের বৃদ্ধি ঘটার পরে কোষটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা, আদৌ কোষটি কোষ বিভাজনে অংশগ্রহণের জন্য উপযুক্ত কিনা সেটা যাচাই করে আমাদের কোষ চক্র। তার মানে কোষ চক্র তিনটি বিষয় নিয়ে কাজ করে: কোষ সৃষ্টি, কোষ সৃষ্টি, কোষ সৃষ্টি করলো, তারপরে কোষের বৃদ্ধি, কোষ সৃষ্টি, বৃদ্ধি, কোষ সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন। কোষ চক্র তিনটি বিষয় নিয়ে আলোচনা করে: কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং কোষ বিভাজন। কোষ চক্রটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি হচ্ছে এইভাবে। এটা যদি পুরো একটা সেল সাইকেল হয় তাহলে এই কোষ চক্রের কোষ চক্র আমরা যদি মোট 100% ধরি, তার মধ্যে দুইটা ভাগ করা লাগবে। এটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। এটাকে আমরা বলি মাইটোটিক ফেজ। আর এই পুরোটাকে আমরা বলবো ইন্টারফেজ। এই পোর্শনটা বাদে এই পুরোটা হচ্ছে ইন্টারফেজ। এটা হচ্ছে ইন্টারফেজ। ওকে, এই পুরো অংশ হচ্ছে ইন্টারফেজ, আর উপরের অংশ, এই ছোট অংশটা হচ্ছে মাইটোটিক ফেজ। কোষ চক্রকে যদি আমরা 100% ধরি, এই জায়গায় সময় যায় আমার 5 থেকে 10%। কত পার্সেন্ট? 5 থেকে 10% সময় যাবে আমার এম ফেজে বা মাইটোটিক ফেজে। আর বাকি 90 থেকে 95% সময় আমার ইন্টারফেজে যাবে। 90 থেকে 95% সময় আমার ইন্টারফেজটাই ব্যয় হোক। ইন্টারফেসটা আবার আমরা 3 ভাগে ভাগ করবো। ইন্টারফেসের দশাটা রয়েছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। এটা হচ্ছে জি1 দশা বা গ্যাপ 1, যেটাকে আমরা বলি গ্যাপ 1। তারপরে ইন্টারফেসটা আরেকটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে এস দশা। এটা হচ্ছে এস দশা। এই পুরোটা হচ্ছে এস দশা বা সিনথেটিক প্রসেস। এটা হচ্ছে এস দশা। এবং বাকি যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে জি টু বা গ্যাপ 2 বা আমরা এটাকে বলতে পারি বিরাম 2। এখন এই 90 থেকে 95% সময় এই তিনটা ধাপের মধ্যে ব্যয়িত হয়। জি1 দশায় ব্যয়িত হয় 30 থেকে 40% সময়। 30 থেকে 40% সময় জি1 বা গ্যাপ 1 দশায় আমাদের সময় যে হচ্ছে 30 থেকে 40%। মানে 90 থেকে 95% সময়ের মধ্যে 30 থেকে 40% সময় আমার গ্যাপ 1 এ যায়। আর এস দশায় আমার সময় যায় 30 থেকে 50%। 30 থেকে 50%, 30 থেকে 50% সময় আমার এস দশায় যায়। এস দশায় একটি গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন হয়। এস দশায় গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ডিএনএ অনুলিপন হয়। ডিএনএ অনুলিপন, ওকে। এস দশায় সময় যায় আমার 30 থেকে 50%। এস দশায় সময় যায় আমার 30 থেকে 50%। এবং এস দশার একটি
গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিএনএ অনুলিপন। তারপর আমার বাকি থাকলো জি2 দশা। জি2 দশায় সময় লাগে আমার 10 থেকে 20%, 10 থেকে 20% সময় যায়, 10 থেকে 20%। তাহলে আমরা কোষ চক্র দেখলাম। কোষ চক্রের আবিষ্কারক হচ্ছেন দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড, 2 নম্বর বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী প্যাল। কোষ চক্রের প্রধানত 3টি জিনিস নিয়ে আমাদের কাজ করে। 1 নম্বর হচ্ছে কোষের সৃষ্টি করে, একটি কোষ সৃষ্টি করে। 2 নম্বর কাজ করে একটি কোষের বৃদ্ধিতে সহায়তা করে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে কোষটি কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটা সিদ্ধান্ত নেয়। একটি কোষ বিভাজনের জন্য উপযুক্ত কিনা, সেটি কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা সিদ্ধান্ত নেয় হচ্ছে কোষ চক্র। এই কোষ চক্রকে, পুরো কোষ চক্রকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 5 থেকে 10% সময় যায় আমার এমফেজে বা মাইটোটিক ফেজ, আর 90 থেকে 95% সময় যায় ইন্টারফেজ। এই ইন্টারফেজকে আবার আমরা 3টি ধাপে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে G1, এটা হচ্ছে এস দশা, এটা হচ্ছে G2 দশা। G1 দশায় সময় যায় হচ্ছে 30 থেকে 40%, এস দশায় সময় যায় হচ্ছে 30 থেকে 50%। এবং এস দশায় একটি গুরুত্বপূর্ণ কাজ হয়, যেটা প্রায় এমসিকিউ আছে, সেটা হচ্ছে এস দশায় ডিএনএ অনুলিপন হয়। এটা এইভাবে এমসিকিউ আসে, কোষ চক্রে এস দশায় কি হয়, কোষ চক্রে এস দশায় নিচে কোনটি ঘটে, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন হয়। ডিএনএ 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি, এরকম ডিএনএ অনুলিপিত হয় এস দশায়। তারপর হচ্ছে গ্যাপ 2 বা G2 দশা, যেটাতে আমাদের সময় যায় হচ্ছে 10 থেকে 20%। এ পর্যায়ে আমরা কোষের মৃত্যু নিয়ে আলোচনা করব। একটি কোষ কি কি কারণে একটি কোষের মৃত্যু ঘটে সে বিষয়ে আলোচনা করব। কোষের মৃত্যু বিষয়টি সেল ডেথ, অর্থাৎ কোষের মৃত্যু নিয়ে আলোচনা করব। কোষের মৃত্যু, কোষের মৃত্যু, কোষের মৃত্যু মূলত 2টি কারণে হয়। 1 নম্বর হচ্ছে নেক্রোসিস। 1 নম্বর বিষয়টা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিস 1 নম্বর যে কারণে কোষ মৃত্যুবরণ করে সেটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসের এন দিয়ে আমরা মনে রাখবো নিউট্রিশন। নিউট্রিশন 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 মানে হচ্ছে পুষ্টি। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। পুষ্টির অভাবে যদি কোষের মৃত্যু হয় তাকে আমরা বলবো নেক্রোসিস, অর্থাৎ এটা পুষ্টির অভাবে মৃত্যু ঘটে। পুষ্টির অভাবে, কিসের অভাবে? পুষ্টির অভাবে। পুষ্টির অভাবে পুষ্টির অভাবে যদি পুষ্টির অভাবে কোষের মৃত্যু ঘটে তাহলে আমরা সেটাকে বলবো নেক্রোসিস। নেক্রোসিসের এন দিয়ে মনে রাখবো নিউট্রিশন। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, অর্থাৎ পুষ্টির অভাবে কোষের মৃত্যু ঘটলে তাকে আমরা বলবো নেক্রোসিস। 2 নম্বর যে কারণে কোষের মৃত্যু ঘটে সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস 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 সেটা হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু। কোষের যদি জেনেটিক্যালি মৃত্যু হয় সেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি 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 ওকে। কোষের মৃত্যু সাধারণত 2 কারণে ঘটে। 1 নম্বর হচ্ছে নেক্রোসিস, সেটা যেটা আমরা মনে রাখি হচ্ছে নিউট্রিশন। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। পুষ্টির অভাবে যদি কোষের মৃত্যু হয় তাকে আমরা বলবো হচ্ছে নেক্রোসিস। 2 নম্বরটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, অর্থাৎ জেনেটিক্যালি মৃত্যু। কোষের যদি জেনেটিক্যালি মৃত্যু হয় তাকে আমরা বলবো নেক্রোসিস। এর মাধ্যমে আমরা কোষের মৃত্যু দেখলাম।
এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স বা এমআই, সেটাকে আমরা এমআই দ্বারা প্রকাশ করি। এমআই, এমআই মানে হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স যেটাকে আমরা সংক্ষেপে এমআই দ্বারা প্রকাশ করি। এম হচ্ছে মাইটোটিক, আই হচ্ছে ইন্ডেক্স, সেটাকে আমরা এমআই দ্বারা প্রকাশ করি। এটা সমান হচ্ছে উপরে থাকবে মাইটোসিসরত কোষ সংখ্যা, নিচে হবে মোট কোষ সংখ্যা। এটার অনুপাত যে পাওয়া যায় সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। আমরা মাইটোটিক ইন্ডেক্স দেখতেছি। মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে এমআই। এমআই যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট কোষ সংখ্যা। মানে একটি জীবের যতগুলো মোট কোষ রয়েছে তার মধ্যে যতগুলো যে মাইটোসিস রয়েছে সেটা সেটা তাকে ভাগ দিব আমরা মোট কোষ সংখ্যা দ্বারা। অর্থাৎ এমআই সমান হচ্ছে মাইটোসিস রত কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা। এটা ক নাম্বারের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ক নাম্বার প্রশ্নের, ক নাম্বার প্রশ্ন আসে যে মাইটোটিক ইন্ডেক্স কি, তখন আমরা লিখবো মাইটোটিক ইন্ডেক্স সমান সমান মাইটোসিসের কোষ সংখ্যা ডিভাইডেড বাই মোট কোষ সংখ্যা। এই পর্যায়ে আমরা মাইটোসিস কোথায় ঘটে সেটা জানতে হবে। মাইটোসিস কোথায় ঘটে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিস, মাইটোসিস মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস সাধারণত দেহকোষে ঘটে, দেহকোষে ঘটে, দেহকোষের গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করে। তার মানে মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস ঘটে হচ্ছে দেহকোষে, দেহকোষে, দেহকোষে। মাইটোসিস ঘটে আমাদের দেহকোষে, মাইটোসিস ঘটে আমাদের দেহকোষে। তো এ পর্যায়ে আমরা মায়োসিস যে কোষ বিভাজন রয়েছে সেটাতে চলে যাব। এই পর্যায়ে আমরা মায়োসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। মায়োসিস কোষ বিভাজন, যার অপর নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এই প্রক্রিয়া যেটা ঘটে সেটা হচ্ছে মাতৃকোষের যে নিউক্লিয়াস আছে সেটা দুইবার বিভাজিত হয়, কিন্তু মাতৃকোষের যে সাইটোপ্লাজম আছে তার বিভাজন ঘটে একবার। এই জন্য মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার তুলনায় অর্ধেক করে দেয়। এই জন্য একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে আমরা সংজ্ঞা দেখি, সেটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার ও
সাইটোপ্লাজম। মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং মাতৃকোষের যে সাইটোপ্লাজম আছে সেটা একবার বিভাজন হতে হয়। মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার এবং মাতৃকোষের যে সাইটোপ্লাজম আছে সেটা একবার বিভাজিত হয়ে একবার বিভাজিত একবার বিভাজিত হয়ে চারটি অবতরণ সৃষ্টি করে। কয়টি? চারটি অবতরণ সৃষ্টি করে। চারটি অপত্য কোষ সৃষ্টি করে। তাকে মায়োসিস বলে। এখন আমরা মায়োসিসের সংজ্ঞা দেখলাম। সংজ্ঞাটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের যে নিউক্লিয়াস থাকবে তার বিভাজন ঘটবে দুইবার, কিন্তু মাতৃকোষের যে সাইটোপ্লাজম তার বিভাজন ঘটবে একবার বিভাজন ঘটবে। তার কারণে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল সেটা অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়। সেজন্য মায়োসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজন বলতে পারি। যেহেতু এখানে আমরা দেখলাম যে মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা থাকবে সেটা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যাবে। মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা অপত্য কোষের মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে অর্ধেক হয়ে যায়। এই জন্য মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা ছিল সেটা অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়। এই জন্য মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কি ধরনের বিভাজন? হ্রাসমূলক বিভাজন বলা হয়। বিভাজন বলা হয়। হ্রাসমূলক বিভাজন বলা হয়। মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা ছিল সেটা অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, অপত্য কোষে গিয়ে অর্ধেক হয়ে যায়। এই জন্য মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। মাতৃকোষ যদি আমার প্রয়োজন হয় সেটা অপত্য কোষে গিয়ে n হয়ে যাবে। n সংখ্যক হয়ে যাবে, চারটে n সৃষ্টি করবে, n হয়ে যাবে। এটা হচ্ছে মাতৃকোষটা হচ্ছে 2n। এখান থেকে চারটে অপত্য কোষ সৃষ্টি হলো, যেটা n, এটা n, অর্থাৎ মাতৃকোষের যে ক্রোমোসোম সংখ্যা ছিল অপত্য কোষের সেটা অর্ধেক হয়ে গেছে। এজন্য মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবার আমরা মায়োসিসের প্রকারভেদ সম্পর্কে জানব। মায়োসিসের প্রকারভেদ। এই পর্যায়ে আমরা মায়োসিসের প্রকারভেদ সম্পর্কে
জানার চেষ্টা করো। প্রকারভেদ, মায়োসিসের প্রকারভেদ, মায়োসিসের প্রকারভেদ। মায়োসিস মূলত দুই প্রকার, মায়োসিস এক, মায়োসিস দুই। প্রথমে থাকবে হচ্ছে মায়োসিস এক, মায়োসিস এক, মায়োসিস এক। দ্বিতীয়তে থাকে হচ্ছে মায়োসিস দুই, মায়োসিস দুই। মায়োসিস এক, মায়োসিস দুই। মায়োসিস একের উপনাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। মায়োসিস একের উপনাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন এবং মায়োসিস দুই এর উপনাম হচ্ছে সমীকরণিক বিভাজন। দুই এর উপনাম হচ্ছে সমীকরণিক বিভাজন, বিভাজন, সমীকরণিক বিভাজন। আচ্ছা, এখন মায়োসিস একের উপধাপ রয়েছে চারটি। মায়োসিস একের উপধাপ রয়েছে চারটি। উপধাপ, উপধাপ। মায়োসিস এক যেহেতু একটি বৃহৎ প্রক্রিয়া, তার জন্য মায়োসিস এককে কিছু ধাপে ভাগ করেছে। তার ধাপ হচ্ছে চারটি। ধাপ, মায়োসিস একের ধাপ, মায়োসিস একের ধাপ হচ্ছে চারটি, চারটি ধাপ থাকে। মায়োসিস একের ধাপ হচ্ছে চারটি। এক নম্বর ধাপ হচ্ছে ল্যাপটুডিন, এক নম্বর ধাপের নাম হচ্ছে ল্যাপটুডিন, ল্যাপটুডিন। মায়োসিস একের এক নম্বর ধাপ হচ্ছে ল্যাপটুডিন, দুই নম্বর ধাপ হচ্ছে মায়োসিস একের এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ। মায়োসিস একের এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, দুই নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, দুই নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। মায়োসিস একের এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, দুই নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, তিন নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ, তিন নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ। এবং চার নম্বর সর্বশেষ ধাপ হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রোফেজ, দুই নম্বর মেটাফেজ, তিন নম্বর হচ্ছে অ্যানাফেজ, চার নম্বর যেটা থাকে সেটা হচ্ছে টেলোফেজ ধাপ, টেলোফেজ, টেলোফেজ। চার নম্বর ধাপ হচ্ছে টেলোফেজ ধাপ। মায়োসিস একের চারটা ধাপ রয়েছে, চারটা ধাপ। প্রথমে এক নম্বর ধাপ হচ্ছে প্রোফেজ, দুই নম্বর হচ্ছে মেটাফেজ, তিন নম্বর হচ্ছে অ্যানাফেজ, চার নম্বর ধাপ হচ্ছে টেলোফেজ। এখন মায়োসিস একের যে প্রোফেজ ধাপ, এটা খুবই বড় একটি ধাপ, সেজন্য এই ধাপটাকে কিছু উপধাপে ভাগ করা হয়েছে। এই প্রোফেজ একের কিছু উপধাপ রয়েছে। প্রোফেজ একের উপধাপ হচ্ছে পাঁচটা। প্রোফেজ একের উপধাপ রয়েছে, সেটা হচ্ছে পাঁচটা উপধাপ। প্রোফেজ একের উপধাপ হচ্ছে পাঁচটি, পাঁচটি উপধাপ রয়েছে। প্রোফেজ একের উপধাপ রয়েছে পাঁচটি। প্রথমে এক নম্বর হচ্ছে ল্যাপটুডিন, উপরে লেখে। প্রোফেজের যে উপধাপ, উপধাপগুলো আমরা আলোচনা করবো এবার। প্রোফেজের উপধাপ, প্রোফেজ, প্রোফেজের উপধাপ, প্রোফেজের উপধাপ। প্রোফেজের উপধাপ হচ্ছে পাঁচটি, পাঁচটি। এক নম্বর উপধাপ হচ্ছে ল্যাপটুডিন, এক নম্বর উপধাপ হচ্ছে ল্যাপটোডিন, ল্যাপটোডিন।
2 নম্বর উপধাপ হচ্ছে জাইগোটে। প্রোফেজেকের 2 নম্বর উপধাপ হচ্ছে জাইগোটে। জাইগোটে জাইগোটে ওকে। 3 নম্বর উপধাপ হচ্ছে প্যাকাইডিং। খুবই গুরুত্বপূর্ণ উপধাপ। এটা হচ্ছে প্যাকাইডিং। 3 নম্বর হচ্ছে প্যাকাইডিং। প্যাকাইডিং 3 নম্বর উপধাপ হচ্ছে প্যাকাইডিং। 4 নম্বর হচ্ছে ডিপ্লোটিং। উপধাপ। 4 নম্বর হচ্ছে ডিপ্লোটিং। 4 নম্বর উপধাপ হচ্ছে ডিপ্লোটিং। এবং সর্বশেষ উপধাপ হচ্ছে ডায়াগনোসিস। এখানে আমরা প্রোফেজ এক যে রয়েছে, প্রোফেজ থেকে 5টি উপধাপ রয়েছে। 5টি উপধাপ নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর আছে লেপ্টোটিন, 2 নম্বর হচ্ছে জাইগোটিন, 3 নম্বর হচ্ছে প্যাকাইটিন, 4 নম্বরে আমার ডিপ্লোটিন রয়েছে, 5 নম্বর হচ্ছে ডায়াগনোসিস। এগুলো হচ্ছে আমার প্যাকাইটিন একের 5টি উপধাপ। এই পর্যায়ে আমরা প্যাকাইটিন একের যে উপধাপ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। এই পর্যায়ে আমরা প্যাকেটিং একের যে 5টি উপপর্যায় বা উপধাপ রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে থাকবে ল্যাপটোটিন। ল্যাপটোটিন ল্যাপটোটিন ল্যাপটোটিনে যে বিষয়গুলো ঘটে হচ্ছে, প্রথমে ল্যাপটোটিনে জল বিয়োজন ঘটে। ল্যাপটোটিনে জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটলে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা। ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয়। ক্রোমোজোমগুলো যেহেতু খাটো এবং মোটা হয়, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হওয়ার কারণে ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয়। দৃষ্টিগোচর হয়, চোখে দেখা যায়। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে চোখে আমরা দেখতে পারি। ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয়। দৃষ্টিগোচর হয় ল্যাপটপের ধাপে আরো 2টা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হচ্ছে ক্রোমোজোমগুলোর বিভিন্ন ধরনের সজ্জা দেখা যায়। অর্থাৎ ক্রোমোজোমগুলো বিভিন্ন ধরনের বিন্যাস দেখা যায়। উদ্ভিদে ক্রোমোজোমগুলোর যে বিন্যাস দেখা যায় সেটা হচ্ছে উদ্ভিদ কোষে ফুলের বুকেটের মতো আকার ধারণ করে। উদ্ভিদ কোষের ক্রোমোজোমগুলো ফুলের বুকেটের মতো আকার ধারণ করে। ফুলের তোড়া বা ফুলের বুকেটের মতো আকার ধারণ করে। উদ্ভিদ কোষে ফুলের তোড়ার আকৃতি ধারণ করে। তোড়ার ন্যায় আকৃতি ধারণ করে।
করে। উদ্ভিদ কোষে ক্রোমোসোমগুলো ফুলের তোড়া নেয়াকে স্থান করে, আর ক্রোমোসোমগুলো পানি কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়। পানি কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়। পানি কোষে পানি কোষে পানি কোষে পোলারাইজড বিন্যাস দেখা পোলারাইজড পানি কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়। পোলারাইজড বিন্যাস দেখা যায়। বিন্যাস দেখা যায় দেখা যায়। এখানে আমরা লেপ্টোপ্রোটিন যে উপধাপ রয়েছে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। প্রথমে কি ঘটে, ক্রোমোসোমে জল বিয়োজন ঘটে, ক্রোমোসোম থেকে জলগুলো বেরিয়ে যায়, যার কারণে ক্রোমোসোমগুলো খাটো এবং মোটা হয়। ক্রোমোসোমগুলো খাটো এবং মোটা হওয়ার কারণে ক্রোমোসোমগুলো দৃষ্টিগোচর হয়। ক্রোমোসোমগুলো কি হয়? দৃষ্টিগোচর হয়। তারপরে ক্রোমোসোমগুলো বিভিন্ন ধরনের বিন্যাস দেখা যায়। উদ্ভিদ কোষে ক্রোমোসোমে যে বিন্যাস দেখা যায় তাকে ফুলের তোড়ার মতো মনে হয়, যাকে বলা হয় ফুলের তোড়া বা ফুলের বাকেট বলা হয়। 3 নম্বর হচ্ছে পানি কোষে। পানি কোষে যে ক্রোমোসোমের বিন্যাসটা দেখা যায় তাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। পানি কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়। এরপরে তৃতীয় যে উপধাপ রয়েছে সেটা হচ্ছে জাইগোটিক উপধাপ। জাইগোটিক দ্বিতীয় নম্বর যে উপধাপ রয়েছে সেটা হচ্ছে জাইগোটিক। জাইগোটিক উপধাপ জাইগোটিক জাইগোটিক উপধাপ জাইগোটিক এখানে যে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়। অর্থাৎ প্রথমে কি হয়? হোমোলোগাস ক্রোমোসোম সৃষ্টি হয়। হোমোলোগাস 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 ক্রোমোসোম দেখা যায়। হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়। ক্রোমোসোম দেখা যায়। হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়। হোমো মানে একই বা সেম। একই ক্রোমোসোমের একটি পিতা এবং একটি মাতা থেকে যে ক্রোমোসোম পাওয়া যায় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম। 3 নাম্বার হচ্ছে এই জায়গায় কি হয়? হোমোলোগাস ক্রোমোসোম গুলো পরস্পর নিজেদের মধ্যে জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোসোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে আমরা বলি সিনাপসিস। আর জোড়াতে যে ক্রোমোসোম দুটি অংশ নেয় তাকে আমরা বলি বাইফিলাইট। হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোসোম গুলো জোড়া বাঁধে। হোমোলোগাস ক্রোমোসোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে। জোড়া বাঁধে যে হোমোলোগাস ক্রোমোসোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে এই প্রক্রিয়া বা প্রসেসকে এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। প্রক্রিয়াকে সিনাপসিস বলে। হোমোলোগাস ক্রোমোসোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। আর যে ক্রোমোসোম গুলো যে ক্রোমোসোম গুলো
যে ক্রোমোসোমগুলো জোড়ায় অংশগ্রহণ করে তাদেরকে বাইভ্যালেন্ট বলা হয়। জোড়ায় অংশগ্রহণ করে যে ক্রোমোসোমগুলো জোড়ায় অংশগ্রহণ করে তাদেরকে বাইভ্যালেন্ট বলে। তাদেরকে বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট বলে। প্যাকেজিং একের উপধাপ, দ্বিতীয় উপধাপ জাইগোটিন। জাইগোটিনে যেটা হয় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়। হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়। এই হোমোলোগাস ক্রোমোসোম গুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে। যে প্রক্রিয়ায় নিজেদের মধ্যে জোড়া বাঁধে সেই প্রক্রিয়া বা প্রসেসটাকে আমরা সিনাপসিস বলি। আর এই জোড়ায় যে ক্রোমোসোম গুলো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বাইভ্যালেন্ট নামে অভিহিত করি। অর্থাৎ জাইগোটিন পর্যায়ে সিনাপসিস দেখা যায় এবং বাইভ্যালেন্ট পাওয়া যায় এবং হোমোলোগাস ক্রোমোসোম পাওয়া যায়। জাইগোটিন পর্যায়ে 3টি কার্যক্রম হয়, সেটা হচ্ছে 1 নম্বর জাইগোটিন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম দেখা যায়, 2 নম্বরে সিনাপসিস প্রক্রিয়া ঘটে এবং সিনাপসিস প্রক্রিয়া যে ক্রোমোসোম গুলো অংশগ্রহণ করে তাদেরকে আমরা বাইভ্যালেন্ট বলি। এই পর্যায়ে আমরা প্যাকেজিং উপপর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ উপধাপ প্রবেশ ধাপের একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপধাপ প্যাকেজিং নিয়ে আলোচনা করব। এরপরে আমরা প্যাকেজিং নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা প্যাকেজিং উপধাপ নিয়ে আলোচনা করবো। প্যাকেজিং উপধাপে যেটা হয় যে টেট্রাড দেখা যায়। টেট্রাড দেখা যায়। টেট্রাড মানে হচ্ছে টেট্রাডে চারটি হোমোলোগাস ক্রোমোসোম মিলে একটি টেট্রাড তৈরি হয়। আর প্যাকেজিং পর্যায়ে টেট্রাড দেখা যায়। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য প্যাকেজিংয়ে, সেটা হচ্ছে ক্রসিং ওভার ঘটে। প্যাকেজিংয়ে ক্রসিং ওভার ঘটে। 3 নম্বর যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে কায়াজমা দেখা যায়। কায়াজমা দেখা যায়। প্যাকেজিংয়ে 3টি বৈশিষ্ট্য। প্রথম হচ্ছে টেট্রাড দেখা যায়। টেট্রাড মানে হচ্ছে 4টি ক্রোমাটিড একত্রিত হয়ে টেট্রাড গঠন করে। তারপর হচ্ছে ক্রসিং ওভার। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। 3 নম্বর যেটা হচ্ছে কায়াজমা দেখা যায়। ওই যখন ক্রসিং ওভার ঘটে তখন দুটি ক্রোমোসোমের মধ্যে ইংরেজি অক্ষর এক্স এর মতো একটি অবস্থা সৃষ্টি হয়, একে বলা হয় কায়াজমা। এরপর আমরা 4 নম্বর যে উপধাপ রয়েছে সেটা হচ্ছে ডিপ্লোটিন উপপর্যায় নিয়ে উপধাপ নিয়ে আলোচনা করব। ডিপ্লোটিন এই পর্যায়ে ওই ডিপ্লোটিন উপপর্যায়ে কি হয়, কায়াজমা সৃষ্টির বা কায়াজমা বা ক্রসিং ওভারের সময় ক্রোমোসোমগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ সৃষ্টি হয়েছিল তার কারণে ক্রোমোসোমগুলো খুব কাছাকাছি ছিল। এই ডিপ্লোটিন এসে ক্রোমোসোমগুলোর মধ্যে বিকর্ষণ শুরু হয়। ক্রোমোসোমগুলোর মধ্যে প্রথমেই
নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয়। আকর্ষণের পরিবর্তে এ পর্যায়ে সেই বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হয়। ডিপ্লোডিন পর্যায়ে এসে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয়, কিন্তু সম্পূর্ণরূপে একে অপর থেকে আলাদা হতে পারে না, কারণ এদের মধ্যে কাইজমাটা তৈরি হয়েছিল। এই জন্য লুপ তৈরি হয়। বিকর্ষণের কারণে লুপ তৈরি হয়। বিকর্ষণের কারণে লুপের সৃষ্টি হয়। বিকর্ষণের কারণে লুপের সৃষ্টি হয়। ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয়। এই বিকর্ষণের কারণে কেবলের মাধ্যমে লুপের সৃষ্টি হয়। যদি দুই বা ততোধিক দুইয়ের অধিক যদি ক্রোমাটিডের মধ্যে লুপের সৃষ্টি হয়, দুই বা ততোধিক ক্রোমাটিডের অংশগ্রহণে যদি লুপের সৃষ্টি হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। যদি দুই বা ততোধিক ক্রোমাটিডের অংশগ্রহণে লুপের সৃষ্টি হয়, তাহলে মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আর যদি একটি মাত্র ক্রোমাটিড যদি থাকে, তাহলে ক্রোমাটিড যদি অংশগ্রহণ করে, তাহলে ক্রোমাটিডের কারণে লুপের সৃষ্টি হলে তার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে এই পর্যায়ে আমরা ডিপ্লোডিন উপজাতির যে বৈশিষ্ট্যগুলো দেখলাম। প্রথমে দেখলাম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ শুরু হয়, যার ফলে নন সিস্টার ক্রোমাটিড গুলো একে অপর থেকে দূরে সরে যেতে শুরু করে, কিন্তু পুরোপুরি ভাবে দূরে সরে যেতে পারে না, কারণ তাদের মধ্যে যে কাইজমাত্রা ছিল তার কারণে তারা পরস্পরকে আটকে ধরে রাখে। এই বিকর্ষণের কারণে লুপের সৃষ্টি হয়। যদি দুই বা ততোধিক ক্রোমাটিডের অংশগ্রহণে লুপের সৃষ্টি হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। আর যদি একটি মাত্র ক্রোমাটিডের কারণে লুপের সৃষ্টি হয়, তাহলে তার মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। এই পর্যায়ে সর্বশেষ যে ধাপ, সেটা হচ্ছে ডায়াগনোসিস। সেটা নিয়ে আমরা আলোচনা করি। এরপর যে 5 নম্বর যে ধাপ হচ্ছে ডায়াগনোসিস। সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ডায়াগনোসিসে যেটা হয়, সেটা হচ্ছে ক্রোমাটিড গুলোর মধ্যে বিকর্ষণের কারণে ক্রোমাটিড গুলো বিষুবীয় অঞ্চল থেকে প্রান্তের দিকে সরে যেতে শুরু করে। ক্রোমাটিড
গুলো কি হলো এটা? আমার তো পরীক্ষা হবে, তো ভালো লাগবো ইন্ডিয়া আবার কালকে শুরু করবো, যা সমস্যা কি? কুমারটিগুলো তারপর বিষুবীয় অঞ্চল কুমারটিগুলো বিষুবীয় অঞ্চল থেকে প্রান্তের দিকে সরে যেতে শুরু করে। কুমারটিগুলো বিষুবীয় অঞ্চল থেকে প্রান্তের দিকে সরে যেতে শুরু করে। প্রান্তের দিকে সরে যেতে শুরু করে। সরে যেতে শুরু করে। একে প্রান্তীয়করণ বলে। প্রান্তীয়করণ বলা হয়। একে প্রান্তীয়করণ প্রান্তীয়করণ বলা হয়। এখন আমরা ডায়াগনোসিসের যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, 1 নম্বর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ক্রোমাটিডগুলো পরস্পরের মধ্যে বিকর্ষণের কারণে তারা বিষুবীয় অঞ্চল থেকে ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যেতে শুরু করে, যাকে আমরা বলি প্রান্তীয়করণ। এই পর্যায়ে আমরা মায়োসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সৃজনশীল পরীক্ষার অথবা ঘ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। মায়োসিসের গুরুত্বকে আমরা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করব। টেকনিকটা হচ্ছে গাজর। গাজর আমাদের একটি ফলের নাম। গাজর মাপা মাপা অবৈধ। মায়োসিসের গুরুত্বগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা এই টেকনিকটা ব্যবহার করবো। সেটা হচ্ছে গাজর মাপা অবৈধ। গতে আমরা মনে রাখবো গেমেট সৃষ্টি। গেমেট সৃষ্টি। গেমেট গেমেট সৃষ্টি। বোরকার যতে আমরা মনে রাখবো হচ্ছে জনন কোষ সৃষ্টি। বোরকার যতে আমরা মনে রাখবো হচ্ছে যৌনক্রম, অর্থাৎ যৌনক্রম যৌনক্রম যৌনক্রম। বোরকার যতে আমরা মনে রাখবো যৌনক্রম। মতে মনে রাখবো আমরা মেন্ডেলের সূত্র। মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্র মেন্ডেলের সূত্র অর্থাৎ মায়োসিসের সাহায্যে মেন্ডেলের সূত্র যে রয়েছে, মেন্ডেলের বিবর্তন সূত্র ব্যাখ্যা করবেন মায়োসিসের সাহায্যে। অর্থাৎ আমরা মনে রাখবো পরিব্যক্তি। মাইটোসিস পরিব্যক্তিতে সহায়তা করে। পরিব্যক্তি পরিব্যক্তি মাইটোসিসের যে ক্রসিং ওভার আছে, তার মাধ্যমে দুটি নর সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় হয়, তার ফলে পরিব্যক্তি তৈরি হয়। শরীয়তে আমরা মনে রাখবো তো অভিব্যক্তি। অভিব্যক্তি 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 অর্থাৎ মাইটোসিসের যে প্যাকেজিং পর্যায়ে রয়েছে, প্যাকেজিং পর্যায়ের ক্রসিং ওভার ঘটে, তার কারণে বৈচিত্র্য সৃষ্টি হয় এবং সেই বৈচিত্র্য প্রাণী জগতে অভিব্যক্তির সৃষ্টি করে। এবং সর্বশেষ ধ দিয়ে আমরা মনে রাখবো ধ্রুব। ধ্রুব ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখে। মাইটোসিসের মিয়োসিসের বিভাজন ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখে। ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখে। ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখে। মায়োসিসের গুরুত্ব আমরা পড়লাম। এগুলো মায়োসিসের গুরুত্বগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করছি, সেটা হচ্ছে গাজর মাপা অবৈধ। ওতে আমরা মনে রাখবো গেমেট সৃষ্টি। মায়োসিস গেমেট সৃষ্টিতে সহায়তা করে। বোরকা যুদ্ধ আমরা মনে রাখবো যৌনক্রম সৃষ্টি।
জনগণ তৈরিতে মায়োসিসের গুরুত্ব অপরিসীম। এবং মতে মনে রাখবো মেন্ডেলের সূত্র। মেন্ডেলের যে বিবর্তনের সূত্রটা রয়েছে সেটা মায়োসিসের মাধ্যমে মায়োসিসের যে ক্রসিং ওভার ঘটে সেই ক্রসিং ওভারের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ আমরা মনে রাখবো পরিবৃত্তি, বৈচিত্র্যগত যে সৃষ্টি হয় বৈচিত্র্য থেকে আমাদের পরিবৃত্তি সৃষ্টি হয়। অশরীয়তে অবিবৃত্তি মনে রাখবো এবং যতে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। এবং আরেকটা হচ্ছে বলতে হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি করে। মায়োসিস পরিবর্তন প্রাণী জগতে বৈচিত্র্যের সৃষ্টি করে। বৈচিত্র্য সৃষ্টি করে। তাহলে পুরোটা যদি আমরা রিভিশন করার চেষ্টা করি সেটা হচ্ছে মায়োসিসের গুরুত্বগুলোকে আমরা সহজে মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করছি, সেটা হচ্ছে কাজকর্মা বা অবৈধ। প্রকার্যতে গেমেট সৃষ্টি, মায়োসিস গেমেট সৃষ্টিতে সহায়তা করে। আর হচ্ছে প্রকার্যতে যৌনক্রম সৃষ্টি বলতে মেন্ডেল সূত্র ব্যাখ্যা করা যায়। বলতে হচ্ছে পরিবর্তী সৃষ্টি হয়, শরীরতে হচ্ছে অভিব্যক্তি এবং বলতে হচ্ছে বৈচিত্র্য তৈরি হয়। সে প্রাণীর মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে মায়োসিসের যে ক্রসিং ওভার আছে সেটা যত হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। আমরা ক্রসিং ওভার নিয়ে আলোচনা করবো। ক্রসিং ওভার হচ্ছে ক্রসিং ওভার প্রোফেজ একে ঘটে। প্রোফেজ একে প্রোফেজ 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 এক প্রোফেজ একের যে উপধাপ রয়েছে প্যাকাইডিন উপধাপ। কোন উপধাপ? প্যাকাইডিন উপধাপ। প্যাকাইডিন পর্যায়ে উপধাপে ঘটে। প্যাকাইডিন উপধাপে ঘটে। আর ক্রসিং ওভার আবিষ্কারক হচ্ছেন থমাস হান্ট মর্গান। আবিষ্কারক ক্রসিং ওভারের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। এবং তিনি ভুট্টা উদ্ভিদে এটি লক্ষ্য করেন। সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন। বিজ্ঞানী থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম এই ক্রসিং ওভারটা লক্ষ্য করেন। এজন্য বিজ্ঞানী থমাস হান্ট মর্গান 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1933 সালে নোবেল পুরস্কার পান। নোবেল পুরস্কার পান। ক্রসিং ওভার প্রোফেজ একের প্যাকাইডিন উপধাপে ঘটে এবং এর আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। তিনি ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম এই ক্রসিং ওভার লক্ষ্য করেন। তার এই অসামান্য অবদানের জন্য তিনি 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখন আমরা ক্রসিং ওভারের গুরুত্ব সম্পর্কে জানবো। ক্রসিং ওভারের গুরুত্ব, আমাদের জীবনে ক্রসিং ওভার কতটা গুরুত্বপূর্ণ সেটা জানবো। ক্রসিং ওভারের গুরুত্ব 1 নাম্বার, সেটা হচ্ছে ক্রসিং ওভার উদ্ভিদ এবং প্রাণী জগতে বৈচিত্র্য সৃষ্টি করে। 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 ক্রসিং ওভারের মাধ্যমে যদি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, তার কারণে প্রাণী জগতে বৈচিত্র্য সৃষ্টি হয়। যার ফলে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে। নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে।
প্রজাতির উদ্ভব ঘটে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। এই আমার যে বিষয়টা ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করা যায়। অবস্থান নির্ণয় করা যায়। 4 নাম্বার ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে যে ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। জেনেটিক ম্যাপ তৈরি ক্রসিং ওভারের 4 নাম্বার গুরুত্ব হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। 5 নাম্বার গুরুত্ব যদি আমরা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে প্রাণী জগতে একটি অভিব্যক্তির সৃষ্টি হয়। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী জগতে অভিব্যক্তির সৃষ্টি হয়। অভিব্যক্তির সৃষ্টি হয়। অভিব্যক্তির সৃষ্টি হয়। আর ক্রসিং ওভারকে কাজে লাগিয়ে গবাদি পশু গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 6 নাম্বার যে বিষয়টা হচ্ছে গবেষণায় ক্রসিং ওভারের গুরুত্ব অপরিসীম। গবেষণা ক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব। গবেষণা ক্ষেত্রে ক্রসিং ওভারকে কাজে লাগানো হয়। তাহলে এই ছিল ক্রসিং ওভারের গুরুত্ব। প্রথম গুরুত্ব হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তার কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়। এই বৈচিত্র্যের কারণে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির উদ্ভব ঘটে। 3 নাম্বার গুরুত্ব হচ্ছে এই ক্রসিং ওভারের মাধ্যমে আমরা ক্রোমোজোমের অবস্থান নির্ণয় করতে পারি। ক্রোমোজোমটা প্রাণীর কোন জায়গায় অবস্থান করছে তা আমরা নির্ণয় করতে পারি। 4 নাম্বারে হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। ক্রসিং ওভারকে কাজে লাগিয়ে আমরা জেনেটিক ম্যাপ তৈরি করতে পারি। 5 নাম্বার বিষয়টা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে অভিব্যক্তির সৃষ্টি হয়। এবং সর্বশেষ যে বিষয়টা হচ্ছে গবাদি পশুর যে গবেষণা ক্ষেত্র সেই জায়গায় এই ক্রসিং ওভারকে কাজে লাগানো হয়।